চার ধামের এক ধাম জগন্নাথ ধাম পুরী। পুরীতে আছেন আমাদের সকলের প্রাণের নাথ জগন্নাথ দেব। কথিত আছে উত্তরে বদ্রীনাথ, দক্ষিণে রামেশ্বরম, পশ্চিমে দ্বারকা এবং পূর্বে পুরী। এই হলো নাকি আমাদের চারটি ধাম। আজকে আপনাদের সাথে এই পুরী ধামের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি। এর আগে আমি পুরীতে হওয়া বিভিন্ন স্ক্যাম নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আপনারা বেশ কয়েকটি প্রশ্ন পুরীর মন্দির সম্পর্কে আমাকে করেছেন। তাই জন্যই আজ আপনাদের পুরীর মন্দির সংক্রান্ত 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব, যা আমাদের অনেকেরই মনে ঘোরাফেরা করে। তাহলে চলুন জয় জগন্নাথ বলে ভিডিওটি শুরু করা যাক। পুরীর মন্দিরে প্রসাদের মূল্য কত? এই নিয়ে আপনারা অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেছেন। মন্দিরে প্রসাদের মূল্য শুরু হয় 500 টাকা থেকে, আর ডাল ভাত যেটা হয় অর্থাৎ অন্ন প্রসাদের মূল্য শুরু হয় 5000 টাকা থেকে। যদি আপনারা মিষ্টান্ন ভাত প্রসাদ দিতে চান তাহলে তার মূল্য আরো বেশি। যদি ব্রাহ্মণ সেবা করাতে চান তার মূল্য প্রায় 10,000-এর মতো। এছাড়া যদি আপনারা শুধু জগন্নাথ দেবের পুজো দিতে চান তার মূল্য আলাদা। যদি জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে আলাদা আলাদা পুজো দিতে চান তার মূল্য আলাদা, এবং একসাথে পুজো দিতে চাইলে তার মূল্য আলাদা। সম্পূর্ণ মূল্যের একটি চার্ট মন্দিরের কাউন্টারে রয়েছে। সেটি একটি সরকারি কাউন্টার। সেখানে আপনারা চার্টের মাধ্যমে আপনাদের সামর্থ্য অনুযায়ী পুজো দিতে পারবেন। আমরা এবার যখন গিয়েছিলাম ডাল অন্নভোগ অর্থাৎ 5000 টাকার পুজো দিয়েছিলাম। তাতে আমাদের 51 টাকা আরো জিএসটি অ্যাড হয়েছিল। সর্বনিম্ন মূল্য যেহেতু 500 টাকা, আমাদের সাথে আরো যারা ছিলেন তারা বলায় 251 টাকারও পুজোর ব্যবস্থা তারা করে দেন, এবং সেখানে শুধুমাত্র শুকনো প্রসাদ ছিল। ভোগ প্রসাদের কিরকম ব্যবস্থা রয়েছে? প্রসাদ পূজার পর কিভাবে পাবেন সেটা নিয়েও আপনারা অনেকেই চিন্তিত থাকেন। প্রশ্ন করেছেন আমাকে এই নিয়ে অনেকেই। আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি পান্ডা নিয়ে থাকেন তাহলে প্রসাদ আপনাদের হোটেলে পান্ডাই পৌঁছে দেবে। আর যদি আপনারা পান্ডা না নিয়ে থাকেন সেক্ষেত্রে যখন আপনারা ভোগ কিনবেন অর্থাৎ যে নির্দিষ্ট পরিমাণের মূল্য দিয়ে আপনারা ভোগের কুপন নেবেন, সেই কুপনটা নিয়ে পরবর্তীতে মন্দিরের ভেতরে প্রবেশ করলে আপনারা প্রসাদ পেয়ে যাবেন। সেটার একটা নির্দিষ্ট সময় আপনাদেরকে মন্দির থেকে বলে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনারা মন্দির প্রাঙ্গণে বসেও প্রসাদ গ্রহণ করতে পারেন, অথবা প্রসাদটি পার্সেল করে নিয়ে আসতে পারেন। দুটোরই ব্যবস্থা রয়েছে। আমরা যখন এবার গিয়েছিলাম তখন আমরা মন্দির প্রাঙ্গণে বসেই প্রসাদ গ্রহণ করেছিলাম। সেই প্রসাদে আমাদের দেওয়া হয়েছিল অন্ন, ডাল, মিষ্টি পোলাও, একটি সবজি, এবং পরবর্তীকালে যখন আমরা হোটেলে আসি, হোটেলে আমাদেরকে যে প্রসাদ পৌঁছে দেওয়া হয় তার মধ্যে ছিল ক্ষীর, মালপোয়া এবং অনেকটা পরিমাণে শুকনো প্রসাদ, এবং ছিল মহাপ্রসাদ যেটা ওই শুকনো চাল। অনেকের মনে প্রশ্ন রয়েছে, প্রসাদ না কিনে কি দর্শন করা যায়? অবশ্যই করা যায়। আপনি লাইনে দাঁড়িয়ে সরাসরি শুধুমাত্র দর্শন করেও বেরিয়ে আসতে পারেন, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। অনেকের মনে প্রশ্ন থাকে যে অন্যান্য মন্দিরের মতন হাতে প্রসাদের ডালা নিয়ে দাঁড়িয়ে ভগবানের সামনে গিয়ে পুজো দেওয়া যাবে কিনা। আমি এখানে সেরকম কোনো ব্যবস্থা দেখিনি। কুপন কাটার পরে কাউন্টার থেকে আপনাকে শুধুমাত্র কুপনের রসিদ দিয়ে দেওয়া হয় এবং আপনাকে গিয়ে লাইনে দাঁড়াতে হয়, ভগবান দর্শন করতে হয়। আমি যতটা জানি পান্ডার মাধ্যমে প্রসাদ ভগবানের কাছে পৌঁছে যায় এবং পূজার পর সেই প্রসাদ আপনার কাছে পৌঁছে যায়। কুপন নেওয়ার সময় আপনারা কুপনের মধ্যেই, মানে আপনারা যখন কুপন নেবেন তখন কুপনের মধ্যে ওনারাই আপনার নাম এবং গোত্র জেনে নিয়ে লিখে দেবেন, এবং সেই অনুযায়ী সেই নাম ও গোত্রে আপনার পুজো দিয়ে দেওয়া হবে। আমি এই ভিডিওতে এটাও বলেছিলাম যে আপনারা চাইলে মাত্র 50 টাকা মূল্যে আনন্দবাজারে বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আনন্দবাজারটা কি এবং কোথায়। আমি আমার আগের ভিডিওতে এই ব্যাপারে বলেছিলাম, কিন্তু হয়তো অনেকেই এটা বুঝতে পারেননি। প্রসাদ গ্রহণের জন্য একটি বাজার ওখানে রয়েছে, প্রসাদ গ্রহণের জন্য নয়, প্রসাদ কেনার জন্য। এটি মন্দির প্রাঙ্গণের ভেতরেই রয়েছে, এবং এখানটায় সমস্ত রকম প্রসাদ অর্থাৎ অন্ন ভোগ, শুকনো ভোগ সমস্ত কিছু বিক্রি হয়। সবার পক্ষে 5000 টাকা মূল্য দিয়ে অন্নভোগের প্রসাদ দেওয়া বা অন্নভোগের পুজো দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে ভগবানের প্রসাদ যদি আপনারা খেতে ইচ্ছুক হন
তাহলে মাত্র 50 টাকা মূল্যের বিনিময়ে আপনারা এখানে বসে অন্নভোগ গ্রহণ করতে পারবেন। এটিও কিন্তু ভগবানের মহাপ্রসাদই। পান্ডা নেওয়া কি আবশ্যক? একেবারেই না। আপনারা অনায়াসে পান্ডা ছাড়াও পুজো দিতে পারবেন। পান্ডা নিলে আপনাদের লাইন দিতে হবে না, এই সুবিধাটি আপনারা পাবেন। এবং আরো কতগুলো সুবিধা আপনারা পাবেন, যেমন অত ভিড়ের মধ্যেও পান্ডারা আপনাদের খুব সুন্দরভাবে দর্শন করিয়ে দেবেন, আপনাদের মন্দির ঘুরিয়ে দেখাবেন ও প্রসাদ হোটেলে পৌঁছে দেবেন। পান্ডা নেওয়ার ভালো মন্দ উভয় দিকই আছে। পান্ডা নিলেও খুব সাবধানে থাকতে হবে, কারণ অনেক সময় দেখা যায় পান্ডারা অসৎ হয়ে থাকেন এবং বিভিন্নভাবে আপনাদের প্ররোচিত করে থাকেন। এই সম্পর্কে একটা ভিডিও আমি আগেই আমার চ্যানেলে দিয়েছি, যে কিভাবে পান্ডারা আমাদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করে থাকেন। আমরা যে পান্ডা নিয়েছিলাম তিনি অত্যন্ত ভদ্র এবং ভালো মানুষ ছিলেন। আমাদেরকে খুব যত্ন সহকারে মন্দির ঘুরিয়ে দেখিয়েছেন, প্রভুর দর্শনও করিয়েছেন এবং দর্শনও অত্যন্ত সুন্দরভাবে হয়েছিল। হয়তো পান্ডা না নিলে আমরা এত সুন্দর করে দর্শন করতে পারতাম না। আমি এর আগের বার যখন গিয়েছিলাম তখনও পান্ডা নিয়েছিলাম, যার অভিজ্ঞতা আমার খুব একটা ভালো ছিল না। কিন্তু উনি আমাদেরকে মাত্র 200 টাকার বিনিময়ে খুব সুন্দর করে ঘুরিয়ে দেখিয়েছেন। আমরা 8 জন টোটাল একটি গ্রুপে ছিলাম। আমরা যখন আগের বার গিয়েছিলাম তখন পান্ডাদের সাথে আমাদের একদমই খারাপ অভিজ্ঞতা হয়েছিল, তাই ভেবেছিলাম যে এবার একেবারেই পান্ডা নেব না। কিন্তু জানি না কেন উনি বারবার আমাদেরকে বলায় এবং সঙ্গে আমাদের একটি 7 মাসের বাচ্চা বয়স্ক লোক থাকায় আমরা ভাবলাম যে ঠিক আছে, পান্ডা নেওয়াই যাক। এবং তাতেই বুঝতে পারি যে অসৎ পান্ডারা যেরকম রয়েছে সেরকম ভালো এবং সৎ পান্ডারাও রয়েছেন। উনি আমাদেরকে গর্ভগৃহে নিয়ে গিয়ে ভগবানের দর্শন করিয়েছেন, যেখানে প্রবেশ করা প্রায় অসাধ্য। পান্ডা ছাড়া আপনারা সেখানে একেবারেই প্রবেশ করতে পারবেন না। আমরা একদম সামনে থেকে প্রভুর দর্শন করি। গর্ভগৃহের ভেতরে যেখানে একদম শেষ ব্যারিকেডটা ছিল, ঠিক তার সামনে দাঁড়িয়েই ভগবানকে দর্শন করি। এরকম দর্শন কোনোদিনও করতে পারবো বলে আমি আশা করেছিলাম না, কারণ সেখান থেকে সেখানে ঢোকার আগে প্রচুর পরিমাণে পুলিশ থাকে। পুলিশরা কোনোভাবেই আপনাদের সেইখানে যেতে দেবে না। কিন্তু আমরা সেখানে পৌঁছেছিলাম কারণ পান্ডা আমাদের সঙ্গে ছিল এবং পান্ডাদের সাথে হয়তো পুলিশের আগে এই ব্যাপারে যোগাযোগ করা থাকে। তারপরে আমরা মন্দির থেকে বেরোনোর সাথে সাথে উনি আমাদেরকে এনে দিয়েছিল মহাপ্রসাদ, যেই প্রসাদের স্বাদ মুখে লেগে থাকার মতন। সেই প্রসাদের অন্য কোনো তুলনাই চলে না। গর্ভগৃহে কি প্রবেশ করে ভগবান দর্শন করা যায়? হ্যাঁ যায়, তবে তা পান্ডা ছাড়া একদমই অসম্ভব। কারণ প্রচুর পরিমাণে পুলিশ সেখানে গার্ড থাকে, যারা আপনাকে ভেতরে প্রবেশ করতে দেবে না। আপনাকে দূর থেকেই প্রভুকে দর্শন করতে হবে। কিন্তু পান্ডাদের সাথে পুলিশের হয়তো যোগাযোগ স্থাপন করাই থাকে আগে থেকেই। তাদের সাথে হয়তো কোনো রকম কোনো সংযোগ আছে, সেটা টাকার বিনিময়ে হোক বা যেই কারণেই হোক আমার ঠিক জানা নেই। পান্ডারা পুলিশের ঠিক পেছন দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে এবং সেটা পুলিশের অনুমতিতেই, পুলিশ কোনো রকম কোনো বাধাও দেয় না। আমরা নিজেরা পান্ডার সাথে পুলিশের একদম পেছন দিয়ে গর্ভগৃহে প্রবেশ করে ঠাকুরকে দর্শন করে এসেছি এবং অন্যদেরও দেখছিলাম যে অন্যান্য পান্ডারাও নিয়ে যাচ্ছিল। কিন্তু সাধারণ মানুষ যাদের সাথে পান্ডা ছিল না তারা কিন্তু যেতে পারছিল না। সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে হ্যাঁ, এটা একটা পার্শিয়ালিটি বটে, কিন্তু এত পরিমাণে ভিড় থাকে আর গর্ভগৃহে অত্যন্ত বেশি ঠেলাঠেলি গুতোগুতি হয়, যেটা কিনা কন্ট্রোল করার বাইরে। তাই সেক্ষেত্রে আমি বলবো সঙ্গে বয়স্ক লোক থাকলে গর্ভগৃহে গিয়ে ঠাকুর দর্শন করাটা খুবই একটা ডিফিকাল্ট কাজ। আপনারা চেষ্টা করবেন সেটাকে অ্যাভয়েড করতে, কারণ ধাক্কাধাক্কিতে যে কোনো সময় কেউ নিচে পড়ে গেলে তার আর ওঠার মতন ক্ষমতা থাকবে বলে আমার মনে হয় না। তাই গর্ভগৃহে যেতে চাইলে আপনাদেরকে অবশ্যই পান্ডা নিতে হবে। পান্ডা ছাড়া গর্ভগৃহে যদি কেউ প্রবেশ করে ঠাকুর দর্শন করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, সেক্ষেত্রে আমার ভুলটা আমি শুধরে নেব। মন্দিরের সময়সূচি কি? সকাল 7টা থেকে রাত 9টা অবধি মন্দির খোলা থাকে, তবে মাঝে মাঝে কিছু কিছু সময়ের জন্য ভগবান দর্শন বন্ধ থাকে, কারণ প্রভুকে সেই সময় হয়তো বেশভূষা পরিবর্তন করা হয় বা ভোগ লাগানো হয়, তাই কিছু কিছু সময়ের জন্য দর্শন বিরত থাকে। ধ্বজা পরিবর্তন কখন হয়? বিকেল 4টে থেকে 4:30 নাগাদ ধ্বজা পরিবর্তন হয় এবং সেই সময় ধ্বজা বিক্রিও হয়। আপনারা চাইলে যে সমস্ত পুরনো ধ্বজাগুলো নামিয়ে আনা হয় সেগুলো কিনতেও পারবেন। নতুন মন্দিরের নিয়ম শৃঙ্খলা কি পরিবর্তন হয়েছে? আমি সদ্য মে মাসেই পুরীর মন্দির দর্শন করেছি।
আমি নতুন মন্দিরে সেরকম কিছু বিশেষ নিয়ম নীতির পরিবর্তন দেখিনি। মন্দিরে প্রবেশের আগে জুতো, ফোন, ব্যাগ নির্দিষ্ট জায়গায় জমা দিতে হবে, যেটা আগেও দিতে হতো। মন্দিরের বাইরেই এখন খুব সুন্দর করে সামান ঘর বা ক্লক রুম তৈরি করা হয়েছে, যেখানে আপনি মোবাইল থেকে শুরু করে সমস্ত কিছু জমা দেবেন। এটা একদম নিঃশুল্ক, তবে আপনারা চাইলে নিজের মন থেকে কিছু দিলেও দিতে পারেন। মন্দিরের বাইরে খুব সুন্দরভাবে টয়লেটের ব্যবস্থা রয়েছে, সেটাও সম্পূর্ণ নিঃশুল্ক। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কোনোভাবে যদি আপনি লুকিয়ে ফোন ক্যামেরা নিয়ে যান, সেক্ষেত্রে আপনার ফাইনও হতে পারে। প্রাইভেট কার না বাস, পুরী ভ্রমণের জন্য কোনটি বেশি উৎকৃষ্ট? এই প্রশ্নটা যদিও মন্দির সংক্রান্ত নয়, তবু যেহেতু এটি পুরী ভ্রমণ সংক্রান্ত, তাই এই ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তরটাও দিয়ে দেব। দেখুন, প্রাইভেট কার বা বাস আপনি কোনটা নেবেন সেটা সম্পূর্ণ আপনার বাজেটের ওপর নির্ভর করছে। কিন্তু বাজেট ছাড়াও কয়েকটি ব্যাপার এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ। যেমন, যদি আপনার সাথে কোনো বয়স্ক লোক বা বাচ্চা থাকে, সেক্ষেত্রে আপনারা প্রাইভেট কার নিলে বেশি আরামদায়কভাবে ঘুরতে পারবেন। আর যদি আপনাদের সাথে কোনো মানে বড় গ্রুপ থাকে, যেখানে লোক সংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে প্রাইভেট কারে আপনাদের বাসের সমতুল্য বা কমও খরচ হতে পারে। কিভাবে ভাবছেন তো? আমরা 8 জনের একটা গ্রুপ এবার পুরীতে গিয়েছিলাম এবং একটি 13 সিটার ট্রাভেলার বুক করেছিলাম, যেটা ছিল সম্পূর্ণ সেন্ট্রাল এসি সহ, যার ভাড়া পড়েছিল 4000 টাকা। এবার 8 জনের মাথা পিছু যদি আমরা হিসাব করি, তাহলে মাত্র 500 টাকা করে পড়ছে, যেটা প্রায় বাসের সমতুল্যই। এবার যদি আপনি 13 সিটারে 13 জনই যেতাম, তাহলে মাথা পিছু ভাড়া পড়তো মাত্র 300 টাকা, যা বাস ভাড়ার থেকেও কম। আপনারা ইচ্ছে করলে প্রাইভেট কারে গেলে আপনাদের সময় অনুযায়ী ঘুরতে পারবেন। অর্থাৎ আপনারা যদি মনে করেন যে তাড়াতাড়ি বেরোবেন বা একটু দেরি করে বেরোবেন, সেটা আপনারা করতে পারবেন, যেটা বাসের ক্ষেত্রে আপনারা পারবেন না। প্রাইভেট কারে গেলে আপনারা নিজের ইচ্ছে মতন জায়গা নির্ধারণ করতে পারবেন। যেমন আমরা এবার নন্দনকানন না ঘুরে সাক্ষী গোপাল মন্দিরটি ঘুরে দেখেছিলাম, কারণ আমরা নন্দনকানন আগেও ঘুরে দেখেছি। তাছাড়া বাসে গেলে আপনারা উদয়গিরি বা খণ্ডগিরি দুটো একসাথে দেখতে পারবেন না সময়ের অভাবে, কিন্তু আমরা দুটোই ঘুরে দেখেছিলাম, ট্রেকিং করে ওপরেও উঠেছিলাম। এই সুবিধাগুলো আপনারা প্রাইভেট কারে পেয়ে যাবেন। 4 সিটার গাড়ির ভাড়া সাধারণত 2400 টাকার মতন পড়ে, অর্থাৎ 4 জন হিসাব করলে পার হেড 600 টাকার মতন, যা বাস ভাড়া থেকে সামান্য বেশি। এবার যদি আপনারা বাজেটে মানে অনেক টাইট চলেন, অর্থাৎ বাজেট একদম কম থাকে, বা আপনি যদি একা ট্রাভেল করেন বা দুজন ট্রাভেল করেন, সেক্ষেত্রে বাস একটি ভালো অপশন। প্রাইভেট কার বা বাস, এটা আপনার সম্পূর্ণ বাজেট এবং কম্প্যাটেবিলিটির ওপর নির্ভর করছে। তবে আমি দুটোরই সুবিধা এবং অসুবিধা জানিয়ে দিলাম। বাসের ক্ষেত্রে সুবিধা খুবই কম। বাসে সাধারণত আমরা বাজেট টাইট থাকলেই যেয়ে থাকি, প্রাইভেট কারের সুবিধা অনেকটাই বেশি। তবে বাসেও আপনাদের ঘুরতে কোনো অসুবিধা হবে না, কারণ বাসগুলি যথেষ্ট ভালো এবং আরামদায়ক। আজকের জন্য ভিডিওটি এই অবধি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিতে আশা করি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে পারলাম। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে, একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরো ভিডিও দিতে মোটিভেট করবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর ঘুরতে থাকবেন। টাটা।